নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা। গল্পের নাম সৌরভ। আজার খাঁ ঘর থেকে বেরোবেন, শার্টটা গায়ে দিয়েছেন। তখনই লিলি বলল, বাবা আজ কিন্তু মনে করে আনবে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। মেয়ে বড় হয়েছে, ইচ্ছা করলেও ধমক দিতে পারেন না। সেই জন্যই রাগী চোখে তিনি খানিকক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের দিকে। লিলি বলল, রোজ রোজ মনে করিয়ে দে, আজ আনবে কিন্তু। সামনের মাসে আনবো না, আজই আনবে। রাগে মুখটা তেতো হয়ে গেল আজার খান। প্রতিটা ছেলে মেয়ে এমন উদ্ধত হয়েছে না, বাবার প্রতি তাদের কিছুমাত্র মমতা নেই। আর নেই বলেই মাসের 26 তারিখে দেয়ালে হেলান দিয়ে দৃঢ় গলায় বলতে পারে, না আজই আনতে হবে। তিনি নিঃশব্দে শার্ট গায়ে দিলেন, চুল আঁচড়ালেন, জুতো পরলেন। জুতোর ফিতে কাদা লেগেছিল, ঘষে ঘষে সাফ করলেন। লিলি সারাক্ষণ বাবার দিকে তাকিয়ে রইল। তিনি বেরোবার জন্য উঠে দাঁড়াতেই বলল, বাবা আনবে তো? মেয়েটার গালে একটা প্রচণ্ড চড় কষিয়ে দেবার ইচ্ছা তিনি প্রাণপণে দমন করে শান্ত গলায় বললেন, টাকা নেই, সামনের মাসে আনবো। লিলি নিঃশব্দে উঠে গেল। তিনি ভেবে পেলেন না, সবাই বৈরী হয়ে উঠলে কি করে বেঁচে থাকা যায়। তিনি তো কিছুই বলেননি, শুধু শান্ত গলায় বলেছেন, হাতে টাকা নেই। এটা তাকে বলতে হলো কেন? যে মেয়ে বাবার চোখের দিকে তাকিয়ে তার অভাব বুঝতে না পারে, সে তাহলে কেমন মেয়ে? তার মনটা বড় খারাপ হয়ে গেল। ইদানিং অল্পেতেই তার মন খারাপ হয়ে যায়। সামান্য সব কারণেই হতাশা বোধ করেন। বেঁচে থাকাটাই তার কাছে অনাবশ্যক বলে মনে হয়। হতাশা গুণও নাশেনি। হতাশা মানুষের সমস্ত গুণকেই নষ্ট করে দেয়। তবু তো ভালোবাসার মতো মহত্তম সৎ গুণটা আমার এখনো নষ্ট হয়নি। তোমাদের সবাইকে আমি ভালোবাসি। তোমাদের জন্যই সারাক্ষণ আমার বুকটা টনটন করে। আর লিলি, তুমি তোমার বাবার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকো। মাসের 26 তারিখে তোমার একটা শখের জিনিস আমি কিনে আনতে পারি না, কিন্তু তুমি তো আমারই মেয়ে। তুমি আমার মায়ের মতো অবুঝ হবে কেন? আজহার খান কান্না পেতে লাগলো। যদিও সন্ধ্যা হয়ে আসছে, তাকে এক্ষুনি বাইরে বেরোতে হবে। তবু তিনি চৌকিতে বসে বাইরের আকাশ দেখতে লাগলেন। বাবা এই নাও টাকা। লিলি 3টে 10 টাকার নোট টেবিলে বিছিয়ে দিল। তিনি অবাক হয়ে বললেন, টাকা কোথায় পেয়েছিস? আমার টাকা, আমি জমিয়েছি। আনবে তো বাবা? আনবো। নাম মনে আছে তোমার? আছে। লজ্জা আর হতাশার মিশ্র অনুভূতি নিয়ে তিনি বেরিয়ে এলেন। বাইরে ঝিরঝির করে একটা হালকা বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা এখনো মেলায়নি। এর মধ্যেই চারিদিকের যেন তরল অন্ধকারে গাঢ় হয়ে এসেছে। পরিচিত পথঘাটও যেন অপরিচিত লাগছে। 10 বছর ধরে আমি এই শহরে পড়ে আছি। 10 বছর খুব দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে আমি রোজ এই একই রাস্তায় হাঁটছি, একই ধরনের লোকজনের সঙ্গে কথা বলছি। এই দীর্ঘ সময়ে কোথাও যাইনি। তোমাদের কথা ভেবেই প্রতিটা পয়সা আমাকে সাবধানে খরচ করতে হয়েছে। অফিসে টিফিন আওয়ারে সবাই যখন চায়ের সঙ্গে 2টো করে বিস্কিট খায়, আমি সেখানে খালি 1 কাপ চা নিয়ে বসি। সেটাও কিন্তু তোমাদের কথা ভেবেই। তোমরা তার প্রতিদানে কি দিয়েছ আমাকে?
আমাকে লজ্জা দেবার জন্য লিলি তুমি তোমার দীর্ঘদিনের জমানো টাকা বের করে আনো। তোমার মা তার ভাইদের কাছে টাকা চেয়ে এনিয়ে বিনিয়ে চিঠি লেখে। তার মনে হলো তিনি যেন কুকুরের মতো জীবন যাপন করছেন, স্বাদ আহ্লাদহীন বিরক্তিকর একটা জীবন। একটা নিঃশ্বাস ফেললেন। বৃষ্টির ছাটে আধ ভেজা হয়ে আজহার খাঁ বাজারে ঢুকলেন। খারাপ আবহাওয়ার জন্য বাজারও তেমন জমেনি। সন্ধেবেলা যেমন জমজমাট থাকে চারিদিক, ঠিক সেরকম নয়, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা। তিনি বড় সড়ো দেখে একটা স্টেশনারি দোকানে ঢুকে পড়লেন। ইভিনিং ইন প্যারিস সেন্টটা আছে আপনাদের? না, অন্য সেন্ট আছে, দেখবেন? না না, এটাই চাই। তখন ঝমঝম করে বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমেছে। বৃষ্টি অগ্রাহ্য করে তিনি রাস্তায় নেমে পড়লেন। 3-4টে দোকান ঘুরতেই কাদায় পানিতে একেবারে মাখামাখি। তার গাল বেয়ে পানির স্রোত বইতে লাগলো। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল সেন্টের শিশিটা তার এই মুহূর্তেই প্রয়োজন। বৃষ্টি কখন ধরবে তার জন্য অপেক্ষা করতে পারছেন না, এমনই তারা। পঞ্চম দোকানে সেটা পাওয়া গেল। দোকানি শিশিটা কাগজে মুড়ে বলল, ইস, একেবারে যে ভিজে গেছেন, রিক্সা করে চলে যান। কত দাম? 26 টাকা 50 পয়সা। দরদাম করবার ধৈর্য নেই আর। টাকার জন্য পকেটে হাত দিয়েই আজহার খাঁ তো স্তম্ভিত হয়ে গেলেন। সেখানে 2টো 1 টাকার নোট আর একটা আধুলি ছাড়া আর কিছুই নেই। দোকানি নীরবে শিশিটা আবার আগের জায়গায় রেখে দিল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এরকম ঘটনা যেন প্রতিদিনই ঘটে। কাস্টমার জিনিস কিনে পকেটে হাত ঢুকিয়ে দেখে পয়সা নেই। এ যেন খুব স্বাভাবিক একটা ব্যাপার। আজহার খাঁ ভাবলেশহীন মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টির ভেতরে নেমে গেলেন। হু হু করে হাওয়া বইছে, ঝড় উঠবে কিনা কে জানে। চশমার কাছে বৃষ্টির ফোঁটা জমে চারিদিক ঝাপসা দেখাচ্ছে। আজহার খাঁ নীরবে হেঁটে চলেছে। 2-একটা রিক্সা তার ছাতার ওপর যেন পড়তে পড়তে সামলে উঠছে। দ্রুতগামী ট্যাক্সির উজ্জ্বল আলো মাঝে মাঝে তার চোখটাকে ঝলসে দিচ্ছে। তিনি আচ্ছন্নের মতো হাঁটছিলেন। এই বৃষ্টি, এই শীতল হাওয়া, পায়ের কোনোই পর্যন্ত ডুবে গেছে ময়লা পানির স্রোত, কিছুই যেন তার নজরে আসছে না। আহা, আমার মেয়েটা শখ করে একটা জিনিস চেয়েছে, আশা করে বসে থাকবে হয়তো। ওরকম লক্ষ্মী, কত লক্ষ্মী মেয়ে আমার। বাবার সংসার কত কষ্ট পাচ্ছে, তার নিজের বাবা একটা সংসার হোক, সেখানে তার তো কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমি কসম খেয়ে বলতে পারি। এই জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবতে ভাবতে তিনি নয়াপাড়া ছাড়িয়ে, হাই স্কুল ছাড়িয়ে সেই সেজখালি পর্যন্ত চলে গেলেন। কোথায় যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন, এসব যেন তার মনে রইল না। একসময় ইটে ধাক্কা খেয়ে তিনি পানিতে পড়ে গেলেন। উঠে দাঁড়াতে গিয়ে বুঝলেন তার পাটা টলছে, মাথায় একটা অসম্ভব যন্ত্রণা, পাগলের মতো ঘুরছে কি জন্য। এই ভেবে ফিরে চললেন আবার উল্টো পথে। বাজারের সীমানা ছাড়িয়ে পোস্ট অফিসের কাছে আসতেই সশব্দে একটা বাজ পড়ল কোথাও। রাত কত হয়েছে কে জানে। বাতি টাতি বিশেষ দেখা যাচ্ছে না, লোকজনও শুয়ে পড়েছে। আজহার খান হঠাৎ মনে হলো রফিকের বাসায় গিয়ে 20টা টাকা নিয়ে এলে হয়, কিন্তু দোকান খোলা থাকবে ততক্ষণ। তিনি ডান দিকের গলিতে ভেজা স্যান্ডেল টানতে টানতে দ্রুত হাঁটতে লাগলেন। ঘন অন্ধকার রাস্তা, বিজলির আলোয় একাধবার সব ফর্সা হয়ে ওঠে, আবার পরক্ষণেই নিকষ কালো। রফিকের বাসায় কড়া নাড়তে গিয়ে তিনি বুঝলেন যে তার শরীর ঠিক সুস্থ নয়, প্রবল জ্বর এসেছে। পিপাসায় গলা বুক শুকিয়ে কাঠ। রফিক আঁতকে উঠে বলল, কি হয়েছে আজহার ভাই? না, কিছু হয়নি,
তুমি এক গ্লাস আমাকে পানি খাওয়াও। বাসার সবাই ভালো আছে তো? ভাবির জ্বর কেমন? সব ভালো আছে, তুমি এক গ্লাস আগে পানি আনো। আজার খান উদ্ভ্রান্ত শূন্য দৃষ্টিতে তাকাতে লাগলেন। রফিক তার হাত ধরল। তোমার তো ভীষণ জ্বর, কি হয়েছে বলো? টাকা আছে তোমার কাছে? কত টাকা? এই গোটা 30। দিচ্ছি, তুমি একটা শুকনো কাপড় পরো, আমি রিক্সা জ্বালিয়ে দিই। আগে তো একটু পানি দাও। ঘর বন্ধ করে দোকানিরা শুয়ে পড়েছিল। আজার খা হতভম্ব হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। রিক্সাওয়ালা বিরক্ত হয়ে বলল, ধাক্কা দেন না স্যার, ভেতরে লোক আছে। তিনি প্রাণপণে দরজায় ঘা দিলেন। ভেতর থেকে শব্দ এলো। কে? তিনি ভাঙা গলায় বললেন, আমি, একটু খুলবেন ভাই? কি ব্যাপার? টাকা নিয়ে এসেছি, সেন্টের শিশিটা দিন না। ফুট করে দরজা খুলে গেল। সন্দেহজনক দৃষ্টিতে দোকানদার তাকিয়ে রইল তার দিকে। তিনি পকেট হাতড়ে টাকা বার করলেন। দোকানদার বলল, আপনার কি হয়েছে? কিছু হয়নি। এত রাতে আসলেন কেন? সকালে আসলেই পারতেন। ও, রাত কত হয়েছে? 12:30। দ্রুত গতিতে রিক্সা চলছে। তিনি শক্ত হাতে হুডটা চেপে ধরে আছেন। তার সমস্ত শরীর যেন অবসন্ন হয়ে আসছে। তার মনে হলো তিনি যে কোনো সময় বোধহয় ছিটকে পড়ে যাবেন। বাড়ির কাছাকাছি সমস্ত অঞ্চলটা অন্ধকারে ডুবে আছে। একটা লাইট পোস্টেও আলো নেই। অল্প ঝড় বাদলা হলেই এদিককার সব বাতি নিভে যায়। রিক্সা আজার খাঁর বাড়ি থেকে একটু দূরে টগরদের বাড়ির সামনে থামল। তিনি দেখলেন হ্যারিকেন জ্বালিয়ে লিলি আর তার মা বারান্দায় বসে আছে। রিক্সার বাতি দেখে দুজনেই উঠে দাঁড়িয়েছে। অন্ধকারের জন্য ঠিক বুঝতে পারছেন না যে কে এলো। আজার খাঁ ডাকলেন, লিলি, লিলি। জমে থাকা পানিতে ছপ ছপ শব্দ তুলে মা ও মেয়ে দুজনেই দ্রুত আসছিল। তিনি ব্যস্ত হয়ে রিক্সা থেকে নামতে গিয়ে উল্টে পড়লেন। যে জায়গাটা তিনি হুমড়ি খেয়ে পড়লেন সেখানটা অদ্ভুত একটা মিষ্টি সুবাস। তিনি ধরা গলায় বললেন, লিলি, তোর শিশিটা ভেঙে গেছে রে। লিলি ফোঁপাতে ফোঁপাতে বলল, আমার শিশি লাগবে না। তোমার কি হয়েছে বাবা? গভীর জ্বরে আচ্ছন্ন হয়ে পড়ে আছেন আজহার খাঁ। রঞ্জু অকাতরে ঘুমোচ্ছে। লিলি আর লিলির মা ভয় কাতর চোখে জেগে বসে আছে। যেটা হয়েছিল আজহার খাঁরও। তিনি ভেবেছিলেন হয়তো মেয়ে বউ কেউ তাকে ভালোবাসে না, সবাই তার টাকাটাকেই ভালোবাসে। কিন্তু সেটা যে আজকে মিথ্যে প্রমাণিত হলো, তার যে একটা চোখ খুলে গেল, এই গল্পের শেষে এটাই অনুভূত হয়। আর গল্পটা যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।